বাংলাদেশ মার্কেটে 4G পেনিট্রেশন নিয়ে রবির ফোকাসটা কি? না, প্রথমে 4G পেনিট্রেশন তো বাড়াইতে হবে। যে আমরা পরিমাণটা ইনভেস্টমেন্ট করেছি এটাকে জাস্টিফাই করতে গেলে আমার পেনিট্রেশন বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। বাট এখানে কতগুলো ক্রাইটেরিয়া থাকে। এক নম্বর হচ্ছে যেটা রুবি করেছে, আপনারা অলরেডি জানেন 99% থানাতে বা উপজেলাতে আমরা কিন্তু 4G পৌঁছে দিয়েছি, যেটা আমরা কখনো করিনি। আমরা রুরাল মার্কেটটাকে পার্টিকুলারলি ফোকাস করেছি এখানে। এখন এটা হচ্ছে অপারেটর হিসাবে রবির কাজ করেছে। বাট এখন আমাদের যেটা দেখতে হবে যে পেনিট্রেশন বাড়ানোর একটা বড় ড্রাইভার হচ্ছে ডিভাইস। এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। যেরকম ইন্ডিয়াতে আপনারা জানেন যে জিও একটা কোম্পানি 1500 টাকাতে 4G ডিভাইস ফোন ছাড়তে পেরেছিল। বাংলাদেশের লোকাল প্রোডাকশন হওয়া সত্ত্বেও 4-5 হাজারের নিচে আমরা কোনো ডিভাইস দেখছি না। আর ওই কোয়ালিটির কোনো ডিভাইস পেতে গেলে 6-7 হাজারের নিচে পাওয়া যায় না। সো সেই হিসাবে ডিভাইস যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক প্রাইসে সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে না দিতে পারছি, এই পেনিট্রেশনটা কিন্তু যে লেভেলে আমরা ড্রাইভ করতে চাচ্ছি সেটা হবে না। সো সেখানে আমি মনে করি আমাদের সরকারের একটা দায়িত্ব নিতে হবে এবং আমাদের যে ভেন্ডার ম্যানুফ্যাকচার আছে তাদেরকেও দায়িত্ব নিতে হবে। আর মোর ইম্পর্টেন্টলি আপনারা জানেন কি না জানি না, সেটা হচ্ছে আমরা কিন্তু অপারেটর চাইলেই ডিভাইস ইম্পোর্ট করে বিক্রি করতে পারি না। এটা আমাদের কিন্তু থার্ড পার্টির মাধ্যমে করতে হয়। সো লো কস্ট ডিভাইস বিক্রি করার ক্ষেত্রেও কিন্তু আমাদের সেই স্বাধীনতাটা নাই। আমরা দেখতে পাচ্ছিলাম যে রবি একসময় প্রফিট করছিল, কিন্তু লাস্ট বেশ কয়েকটা কোয়ার্টার থেকে আমরা দেখছি লস করছিল। এটা কেন আসলে, কিভাবে আপনারা আবার লাভের মুখ দেখতে পারেন? 3Gতে আমাদের ইনভেস্টমেন্ট ছিল ওই সময়, আমি বলছি 2017 সালের ফিগার, প্রায় 32,000 কোটি টাকা আমরা কিন্তু সবাই মিলে ইনভেস্ট করেছিলাম। এখন পর্যন্ত কিন্তু আমরা তার 1/3 পুরোপুরি রিকভার করতে পারিনি, ইভেন ইন টার্মস অফ রেভিনিউ, ফরগেট অ্যাবাউট প্রফিটেবিলিটি। সো আমরা কিন্তু 3G আসার পর থেকে আমরা কিন্তু লসে চলে যাই। যে কস্টটা আমরা কখনোই এক্সপেক্ট করি না যে মার্জার সময় এই ধরনের বড় ধরনের 450 কোটি টাকার মতো একটা ফিস আমাদেরকে দিতে হবে, মার্জার ফিস। তারপর ওখানে স্পেকট্রাম আমাদের ছেড়ে দিতে হয়েছিল বেশ কিছু, কারণ ওই ফিসটা আবার স্পেকট্রামের সাথে লিঙ্ক ছিল। 900-এর মতো স্পেকট্রাম আমাদের কিছু অ্যাডজাস্ট করেছিলাম, মানে আমরা ছেড়ে দিয়েছি। কিন্তু এটা আমার যদি থাকতো আমরা কিন্তু আরও বেটার কোয়ালিটি অফ সার্ভিস দিতে পারতাম। এটা একটা বড় একটা ধাক্কা খেয়েছে আমরা কষ্টের দিক থেকে। সেকেন্ড যে ধাক্কাটা খায় সেটা হচ্ছে যে মার্জারটা প্রায় 1 বছরের মতো লিঙ্গার করেছিল এবং ওই সময় কিন্তু আমরা আমাদের ইনভেস্টমেন্ট ঠিকমতো করতে পারি নাই, যার ফলে আমাদের কিন্তু জনগণের অনেক ভোগান্তি হয়েছিল। সো সব কিছু মিলে আমাদের কিন্তু লসে চলে যেতে হয়েছে। বাট সুখবর যেটা হচ্ছে, লসের পরিমাণটা আস্তে আস্তে কমে আসছে। আগে আপনি দেখবেন 2 বছর আগে যে পরিমাণ লস হতো পার কোয়ার্টার বা পার ইয়ারে, এখন কিন্তু আস্তে আস্তে কমে আসছে। সঠিক যদি সাপোর্ট আমরা পাই সরকারের কাছ থেকে, এটা প্রাইমারি লাইন বলবো ট্যাক্সেশন পার্সপেক্টিভে এবং কিছু রেগুলেটরি এরিয়াতে, আমরা আশা করি আগামী 1-2 বছরের মধ্যে আমরা হয়তো ব্রেক ইভেনে চলে যেতে পারবো। একটা রবি প্রায় $3 বিলিয়ন মতো ইনভেস্ট করেছে সিন্স ইনসেপশন। আমরা কিন্তু নট ইভেন $1 বিলিয়ন, ফরগেট অ্যাবাউট $1 বিলিয়ন, নট ইভেন $100 মিলিয়ন আমরা আমার শেয়ারহোল্ডারকে দিতে পেরেছি। আর প্রতি বছরে $400-500 মিলিয়ন করে 3Gর নামে 4Gর নামে আমরা ইনভেস্ট করছি। এই যে আমরা শেয়ারহোল্ডারকে না বছরের পর বছর আমরা দিতে পারছি না, এবং সেটা নিয়ে যদি সরকার কর্ণপাত না করে, ইভেনচুয়ালি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে লোকজনকে ফোর্স করা হবে নট টু কন্টিনিউ। এখন জিনিসটা হচ্ছে আপনি বলতে পারেন তাহলে আপনারা যাচ্ছেন না কেন? এখানে আবার কিছু
ভেরি আনফর্চুনেট পার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে বিভিন্ন লেভেলে, যে আসলে আমরা প্রফিট করি কিন্তু আমরা প্রফিট শো করি না। আমাদের যদি অপারেটরগুলো যদি ধরেন, আমি শুধু রুবির কথা বলবো না, আমরা কিন্তু টপ নচ টপ ক্লাস অডিট ফার্ম কিন্তু আমরা কাজ করে, আমরা XYZ অডিট ফার্মের কাছে যাই না। ওয়ার্ল্ডের টপ 5 যেসব অডিট ফার্ম আছে তাদেরকে দিয়ে কাজ করে। আমাদের গভর্নেন্স প্রসেস ইজ ভেরি স্ট্রং। আমাদের গ্লোবাল ইন্টারন্যাশনাল ইনভেস্টার আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি না। এই ধরনের স্ট্রং গভর্নেন্সের জন্যই আমরা কিন্তু উই আর দ্য হাইয়েস্ট ট্যাক্স পেয়ার ইন দ্য কান্ট্রি। এগুলো কিন্তু সব জানা সত্ত্বেও এই পারসেপশনটা কাজ করে, এবং এটা শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে, আমি আগেও মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি। এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি মানেই যারা হচ্ছে ব্লাড সাকা, হ্যাঁ, একটা ব্লাড সাকা, সাইফনিং মানি, এই ধরনের জিনিস আছে। এখন আমাদের যদি আমরা জানি আমাদের দেশে অনেক কিছুই এইসব হয় না, কিন্তু মাল্টিন্যাশনালের মধ্যে এগুলো করার সুযোগ কিন্তু অনেক অনেক কম। 4G সময় কিন্তু আমাদের সরকার উৎসাহিত করেছিল যে নতুন ইনভেস্টার আসুক। আমাদের অবস্থা দেখে কিন্তু ফরেন ইনভেস্টার খুব আগ্রহী হচ্ছে না। এখান থেকে আমি মনে করি আমাদের সরকারের একটা অ্যাসেস করা দরকার, আসলে আমাদের অ্যাকচুয়াল হেলথটা কী, ওইটা বুঝে সঠিক পলিসি যদি না নিতে পারে, তাহলে আমাদের যে একটা জয় জয়কার অবস্থা এই একটা জায়গাতে, এটা কিন্তু খুব বেশি দিন টিকে নাও থাকতে পারে। আমাদের কিন্তু একটু ফ্রিডম দিতে হবে। আমরা যখন একটা ইনভেস্টমেন্ট নিচ্ছি, ফ্রিডম বলতে আমি কী বলছি, আমরা যখন অরিজিনালি টেলিকম লাইসেন্সটা নিই তখন কিন্তু আমরা সব কিছু করতে পারতাম। I6 বলেন, IGW বলেন, ফাইবার লে করতে বলেন, টাওয়ার করতে বলেন। আপনি দেখেন ওভার এ পিরিয়ড অফ টাইম এক একটা জিনিস আমাদের হাত থেকে কিন্তু চলে যাচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে। এটাকে আমার কস্ট অফ প্রোডাকশন কি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? অবশ্যই বেড়ে যাচ্ছে। আর আপনি যদি দেখেন এরা যারা অপারেট করছে তাদের প্রফিটেবিলিটি ঠিক আছে, কিন্তু আমাদের প্রফিটেবিলিটির অবস্থা খুবই খারাপ। ওদের অন্যের কোনো কোয়ালিটি প্রবলেম হলে আমাদের সাবস্ক্রাইবাররা আমাদেরকে কিন্তু গালিগালাজ করে। ওরা জানে না যে বিহাইন্ড দ্য হোল সিন কারা কাজ করছে। ডিসরাপশনগুলো হয় নেটওয়ার্কে, ফাইবার রিলেটেড, হ্যাঁ, তারপর হচ্ছে পাওয়ার রিলেটেড। কিন্তু এই দুটো জিনিসের কোনোটাই আমরা ডাইরেক্টলি কন্ট্রোল করতে পারি না। সো এই যে পলিসিগত এসব যে কারণগুলো, একটা হচ্ছে আমরা লস করছি, এতে অন দ্য টপ অফ দ্যাট এই ধরনের পলিসিগুলো ইন্ট্রোডিউস করা হচ্ছে, করে কিন্তু আমাদেরকে আরও আনভায়াবল করে দেওয়া হচ্ছে। ওই জায়গাটা আমি বলছিলাম যে আমাদের ইনভেস্টরদের একটা ফ্রিডম দেওয়া উচিত। হ্যাঁ, অন্যদেরকে সুযোগ দেওয়া হোক, বাট আমাদের সুযোগটা বন্ধ করে না দিয়ে কম্পিটিশন হোক, কম্পিটিশনের মাধ্যমে যে যেটা ব্যবসা করতে পারবে সে করবে। বাট ওই জায়গাটা আমার মনে হয় সরকারের রিথিঙ্ক করা দরকার। আপনারা জানেন যে রিজিনাল কান্ট্রিগুলোতে ইউনিফাইড প্রাইসিং, ইউনিফাইড লাইসেন্স বলে এটা এক্সিকিউট হয়ে গেছে। বাংলাদেশে কিন্তু একমাত্র দেশ রিজনের মধ্যে যার ইউনিফাইড লাইসেন্সিং নাই। ইউনিফাইড লাইসেন্সের মানেটা এটাই হচ্ছে, আমি সব কিছু করতে পারবো, আমি ফিক্সড লাইন করতে পারি না, আমি ওয়াইফাই করতে পারি না। দেয়ার আর সো মেনি অপরচুনিটিস, এবং আমাদেরকে সুযোগটা না দেওয়ার জন্য আমরা তো লুজার হচ্ছি। দেশও কিন্তু যে হারে ব্রডব্যান্ডটার উন্নতি হওয়া উচিত ছিল সেভাবে হচ্ছে না। হান্ড্রেডস অফ ISPs ইন অল ওভার দ্য কান্ট্রি, তাদের রোলটা কী স্কেলে তারা বেনিফিট করছে? গ্রামেগঞ্জে কি তারা নিয়ে যেতে পেরেছে? এসব পারছে না। আমাদেরকে কিন্তু আটকে রাখা হচ্ছে। অবশ্যই আমাদের লোকাল কোম্পানি, লোকাল বিজনেসকে সাপোর্ট করা উচিত, বাট এমনভাবে সাপোর্ট করা উচিত না যেটা দেশের জন্য ভালো না। কারণ এটা হচ্ছে ওপেন ইকোনমির যুগ, যেখানে কম্পিট করে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, সার্টেন লেভেল অফ প্রোটেকশন ইজ ফাইন, বাট আমার কথা হচ্ছে যদি আপনি যদি কমার্সের যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার পড়ে, আমি জানি না, আপনার অ্যামাজনের সবচেয়ে বড় এক্সাম্পল গ্লোবালি, কত বছর ধরে ওরা লস দিয়েছিল টু কাম টু টুডেস লেভেল। আমাদের কোনো ইনভেস্টার, বাংলাদেশের যে মাইন্ডসেট অফ ইনভেস্টার, আমি ডিমিন করছি না আমাদের ইনভেস্টারদেরকে, কিন্তু আমাদের যেহেতু আমরা বলি ল্যান্ড অফ অপরচুনিটি, বাংলাদেশে ইনভেস্ট করলে প্রচুর টাকা বানানো যায় অল্প সময়। লং টার্ম ইনভেস্টমেন্ট থিঙ্কিং নিয়ে হিউজ পরিমাণ লস ইনকার করা ফার্স্ট 5 years or 7 years, ওই মাইন্ডসেটের ইনভেস্টার কিন্তু বাংলাদেশে খুবই কম। সো এই কমার্স হচ্ছে ওই ধরনের একটা বিজনেস, প্রচুর ক্যাশ বার্ন করতে হয়। OTT সার্ভিস খুব কুইকলি গ্রো করছে, এটিকে আমাদের ভয়েস করার জন্য কি একটি থ্রেট কিনা? আপনি রাইটলি বলেছেন যে ওটিটির জন্য, আনফর্চুনেট বাংলাদেশে কোনো ওটিটির কোনো পলিসি নাই। তারা ওপেনলি এটা বিজনেসগুলো নিয়ে যাচ্ছে ইন দ্য ফ্রেম অফ অ্যাডভার্টাইজমেন্ট। এটার ফলে কিন্তু শুধু আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা না, সরকারও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা জানেন যে আমাদের একটা সিম্পল ফর্মুলা আছে, আমরা যদি 100 টাকা রেভিনিউ আর্ন করি, তার 46 টাকা চলে যায় গভর্নমেন্টের পকেটে। তার মানে আমার যদি 100 টাকা রেভিনিউ হয়, সরকারও কিন্তু 46 টাকা এখানে হারাচ্ছে। আমরা বিভিন্ন সময় আমরা রেগুলেটরদের বলেছি আপনারা একটা এটা নিয়ে কিছু করেন,
বাট এখন পর্যন্ত আমি কোনো কনক্রিট কিছু দেখিনি যে ওনাদের এই প্রসেসে কন্ট্রিবিউট করা। হ্যাঁ, শুধু ওই ট্যাক্স বাড়িয়ে দিয়ে, ওই যে ওদের যে অ্যাডভার্টাইজমেন্টের ট্যাক্স বাড়িয়ে দিয়ে, এটা কিন্তু আবার আমাদেরকে সাফার করা হচ্ছে, কারণ ট্যাক্সটা দিতে হবে আমাদেরকে, ওরা কিন্তু কোনো ট্যাক্স দিচ্ছে না। সো এন্ড অফ দ্য ডে যেটা হচ্ছে, ওনাদেরকে আমরা সামহাও স্কোপে আনতে পারছি না, ওনাদেরকে আমরা চার্জ করতে পারছি না, এবং অ্যাজ এ রেজাল্ট কান্ট্রি এবং অপারেটর আমরা দুইটা পক্ষই এখানে সাফার করছি। আমরা জানি বঙ্গবন্ধু হাইটেক পার্কে আপনারা একটি স্পেস নিয়েছেন, তো এই জায়গাটিকে আপনারা কীভাবে ইউটিলাইজ করতে পারেন বা কি এটা নিয়ে আপনাদের কী প্ল্যান রয়েছে? আপনি আগে একটা কোশ্চেন করেছিলেন, সেটারই রেশ হিসাবে আমি উত্তরটা দিই। সেটা হচ্ছে কোর বিজনেসে ফোকাস করে, শুধু ভয়েস ডেটাতে ফোকাস করে এই মার্কেটে সার্ভাইভ করা যাবে না। দ্যাট ইজ ওয়ান অফ আওয়ার রিয়েলাইজেশন। এই অবস্থায় শুধু একটা ওয়েতে আমরা একটা ট্রাই করছি যে সার্ভাইভ করার, সেটা হচ্ছে ডিজিটাল লাইনে কী করা যায়। ডিজিটাল লাইনে করা মানে হচ্ছে আপনার ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট, আইটি, প্ল্যাটফর্ম ক্রিয়েশন, অ্যাপস ক্রিয়েশন, এই ধরনের বিভিন্ন ধরনের কাজে আমরা মনোযোগ দিচ্ছি এখন। আপনি দেখবেন যে আমরা এন্টারপ্রাইজ বিজনেসে খুব ফোকাস করছি, আইওটি নিয়ে কাজ করছি। সো এই যে নন টেলকো বা আমরা বলি নন কোর, এই ব্যবসাগুলো আমরা শুরু করতে চাই, এবং তার একটা বড় অংশ আমরা করতে চাই এই আইটি পার্কে। আর আমরা চেষ্টা করছি যে যেহেতু আমাদের গ্রুপ আছে, হেড অফিস যেটা মালয়েশিয়াতে, ওনাদের অনেক অ্যাক্টিভিটি আছে। সো ওদের ওই ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিগুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করছি। অফকোর্স এটা তো ইনভেস্টমেন্ট আসতে হবে, কারণ আমরা নতুন কোম্পানি ফর্ম করে এটা আমরা করার চিন্তা ভাবনা আছে। সো আমাদের ইচ্ছা যে শুধু যে আমাদের বিজনেসকে সাপোর্ট করবে সেটা না, আমাদের যে রিজনাল যেসব কোম্পানিগুলো আছে ওদেরও কাজগুলো আমরা নিয়ে আসতে পারলে তাহলে একটা রিজনাল হাব হিসেবে এটা কাজ করা যেতে পারে। 5G বাংলাদেশে 5G লঞ্চিং নিয়ে আপনাদের কোনো টাইমলাইন আছে কি না? আমরা এখন ওইটা নিয়ে খুব একটা চিন্তা করছি না এই মুহূর্তে, কারণ আমরা সবেমাত্র 4G লঞ্চ করেছি। 4Gটাকে সাকসেসফুলি একটা লেভেলে না নিয়ে যাওয়া পর্যন্ত 5Gতে যাওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না। যেটা আপনারা দেখেছেন 3Gতে আমরা অনেক লস করেছি, এবং এটা লসেই থাকবো, কারণ 4G আসার ফলে 3Gর রেলিভেন্সটা অনেক কমে যাচ্ছে। অ্যান্ড 4Gতে আমরা ম্যাসিভ পরিমাণ ইনভেস্ট করেছি। এখন 4G টাকা না তোলার আগে 5Gতে গেলেও, সো 5Gতে যাও লার্জ স্কেলে ইটস নট ফিজিবল। এখন আমাদের ধারণার মধ্যে 2021 সালের দিকে জিএসএমএ এটা একটা স্ট্যান্ডার্ড ইস্যু করবে। আমাদের কিন্তু গোল সেট করতে হবে। আমার ইউটিউব দেখার জন্য 5G দরকার নেই, হ্যাঁ, ইউটিউব দেখার জন্য 4G দরকার নেই, এটা 3G যথেষ্ট। সো আমাদের কিন্তু ওই অপরচুনিটিটা ক্রিয়েট করতে হবে, ওই সিচুয়েশনটা ক্রিয়েট করতে হবে। ইন্ডাস্ট্রি রেডিনেস এবং পিপুল রেডিনেস, বা অন্যান্য ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য আমি 5Gটা করছি, ওটা যদি আমরা না সেট করে আমি যদি 5G এনে ঢুকাই, এটা কিন্তু ওয়েস্টেড ইনভেস্টমেন্ট হবে। সো আমার মনে হয় যেটা আগে সরকারের কাজ করতে হবে, এই 5G সার্ভিসটা কারা নিবে, ওদেরকে ডেভেলপ করবে আগে, তারপর আমরা 5Gটা দিই। আবার না হলে যেটা হবে, একটা বিরাট বড় বার্ডেন আবার অপারেটরদের উপরে চলে আসবে। এবং এই করতে করতে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু এক সময় ছিল 6টা অপারেটর, কমতে কমতে এখন 3টা +1 আপনি বলতে পারেন, বাট টেলিটক এখন অনেক ছোট। এই 3টে অপারেটরের উপরে ডিপেন্ড করে, এবং এই 3টে অপারেটরের যেভাবে চলছে, খুব বেশি দিন কে কতদিন টিকতে পারবে বলা মুশকিল। সো আমার মনে একটু কেয়ারফুলি এইসব স্টেপগুলো নিতে হবে। যদি আমি বিজনেস অপরচুনিটি দেখি, আমাদের শেয়ার হোল্ডার ইনভেস্টমেন্ট না করার কোনো কারণ নেই, বাট ওই অপরচুনিটিগুলো আগের থেকে সেট করতে হবে, নট আফটার ইনভেস্টিং ইন 5G। আর আরেকটা জিনিস বলি যে আমাদের যে 4G নেটওয়ার্কটা আমরা ইনভেস্ট করেছি, আমি রবির কথা বলবো, এইটাতে কিন্তু আমরা একটা টার্ম আছে ম্যাসিভ মাইমো, এই ম্যাসিভ মাইমোটা কিন্তু আমরা ইনস্টল করতে পারি। ওইটা কিন্তু ম্যাসিভ মাইমো টেক্স ক্লোজ টু 5G স্পিড। রিসেন্টলি গভর্নমেন্ট MNP সার্ভিস চালু করেছে এবং অফনেট এবং অননেট উঠিয়ে দিয়েছে, তো এটাকে আপনি কীভাবে দেখছেন? পৃথিবীর খুব কম দেশে এটা খুব বড় ধরনের সাকসেস বয়ে এনেছে, হ্যাঁ। বাট অফকোর্স এটা আমরা যখন ফ্রিডম অফ ইনভেস্টমেন্টের কথা বলি, সেরকম আমাদের ফ্রিডম থাকতে হবে আমাদের কাস্টমারদের উপরও, হ্যাঁ। তা অনেকে কিন্তু তারা সুইচ করতে পারে না ডিসপাইট দেয়ার ডিসস্যাটিসফাই। সো কনজিউমার পার্সপেক্টিভে আমি মনে করি এটা এই টুলটা থাকা উচিত, এই অপরচুনিটিটা থাকা উচিত। তো সেই হিসাবে আমি সরকারকে সাধুবাদ জানাবো, ওনারা এই ধরনের একটা অপরচুনিটি আমাদের কাস্টমারদের জন্য এনে দিয়েছে। আমি মনে করি ইটস এক্সিলেন্ট থিং টু ডু। কারণ আমরা গত 5 দিনে যে রিপোর্ট আমরা দেখেছি,
তাতে কিন্তু ম্যাক্সিমাম রুবিতে এসছে, এবং এটা একটা প্রমাণ করে যে রুবি যে নেটওয়ার্ক আমরা যে সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করেছি সেটারই কিন্তু একটা বহিঃপ্রকাশ। এটা কিন্তু মানুষ কেন আসে, একটা কাস্টমার হচ্ছে দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে বড় কারণ হচ্ছে নেটওয়ার্ক, আরেকটা কারণ হচ্ছে প্রাইস। এবং এই দুইটা ব্যাপারে কিন্তু রুবির যে দুইটা ব্র্যান্ড আছে রুবি এবং এয়ারটেল, এটা কিন্তু মার্কেটে ইজ লিডিং, যেটা আপনারাও জানেন। তো সেটা কিন্তু বহিঃপ্রকাশ। আমরা খুবই আনন্দিত যে আমরা যে রেসপন্সটা পাচ্ছি, এটা আমাদেরকে একটা কনফিডেন্স দিচ্ছে যে রুবি এখন সারা বাংলাদেশে একটা ভালো ধরনের একটা নেটওয়ার্ক দিচ্ছে, সেটা একটা রিকগনিশন পাচ্ছি, এবং সেই ব্যাপারে আমরা যথেষ্ট খুশি। বাট এখন আমাদের দায়িত্ব বেড়ে গেছে, আমাদের আরও সুন্দর করে এই সার্ভিসগুলোর জন্য কনস্ট্যান্টলি দিতে পারি, সেটা আমাদের এনশিওর করতে হবে। আমি মনে করি এই মুহূর্তে আমাদের মাত্র এখন 55% পেনিট্রেশন, ট্রু পেনিট্রেশন। সিম পেনিট্রেশন ধরলে হবে 80-85%। আমাদের কিন্তু একটা আমরা এই সুযোগটা সবসময় থাকবে না। আমি এই সময় যদি আমি ইনভেস্ট না করি এবং এই সময় যদি আমি এই সুবিধাগুলো না আনি, যেমন 4G, আমাদের স্ট্র্যাটেজি ছিল আমরা কোনো কিছু তার পিছিয়ে থাকবো না। আমরা 3G পর্যন্ত কিছুটা পিছিয়ে ছিলাম, আমরা অনেকটু দেরি করে ইনভেস্ট করেছিলাম। বাট আমাদের নতুন স্ট্র্যাটেজি হচ্ছে ভেরি ক্লিয়ার, যা করব প্রথমে করব এবং ভালোভাবে করব। 4Gতে রবি ক্লিয়ার লিডারশিপ নিয়েছে, বোথ ইন টার্মস অফ টেকনোলজি, অলসো ইন টার্মস অফ কাভারেজ। আপনাকে যেটা বলেছি 99% থানায়, গ্রামে গঞ্জে সবাই 4G এক্সপেরিয়েন্স নিতে পারছে রবি। সো এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট স্ট্র্যাটেজি। সেকেন্ড স্ট্র্যাটেজি, উই হ্যাভ টু সেল প্রোডাক্ট এট অ্যাফোর্ডেবল প্রাইস। নতুন নতুন প্রোডাক্ট আনা, এই যে ইসলামিক প্রোডাক্ট আমরা ইন্ট্রোডিউস করেছি, প্রোডাক্ট নূর, ভেরি সাকসেসফুল। আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কাপে মোবাইলে দেখা, এটা কিন্তু প্রথম রবি নিয়ে আসে যে ডিজিটাল ফর্মেটে। কিন্তু বাংলাদেশে কিন্তু আগে কখনো মোবাইলে কিন্তু কেউ দেখতে পারেনি, এটা প্রথম এবং এক্সক্লুসিভলি নিয়ে এসেছে। আমরা আইফ্লিক্স টাইপ অফ অর্গানাইজেশন নিয়ে এসেছিলাম, ইয়ন্ডারের মতো অর্গানাইজেশন নিয়ে এসেছিলাম। এই যে আপনি যদি দেখেন যে ডিজিটাল ট্রেন্ড, যেটা হচ্ছে জনগণ চায়, এইসব প্রত্যেকটা কিন্তু রবি নাম্বার 1, অন্য অপারেটর আগে আমরা এগুলো নিয়ে আসছি। সো আমাদের এখন হচ্ছে স্ট্র্যাটেজি সিম্পল, এই ডিজিটাল যুগে ডিজিটাল সলিউশনগুলো, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আমরাই প্রথমে নিয়ে আসবো। আর আপনাকে আমি বলেছি যে এন্টারপ্রাইজ সলিউশনস ক্লাউড অন্য কোনো অপারেটর দিচ্ছে না, রবি দিচ্ছে। এন্টারপ্রাইজ সলিউশনস এন্ড টু এন্ড রবি অফার করছে। সো আপনি যদি ওভারঅল দেখেন, রবি স্ট্র্যাটেজি ইজ ভেরি ক্লিয়ার। আমরা ইউনিক পজিশন নিয়ে, ইউনিক ক্যাপাবিলিটি নিয়ে আগাচ্ছি। অনেক জায়গায় কম্পিটিশন উইল নট বি কম্পারেবল টু আস, কারণ ওরা ওখানে প্রেজেন্টই করছে না। সো ওইটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, এবং এটা কিন্তু জনগণ আস্তে আস্তে বুঝতে পারছে, এবং এমএনপি রিফ্লেকশনটা কিন্তু ওয়ান অফ দোজ। তো এই স্ট্র্যাটেজি নিয়ে আমরা আগাচ্ছি, যার ফলে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা সামনের দিকে এগোচ্ছি। বাট হ্যাভিং সেড দ্যাট, সবই ভালো চলছে প্রফিট ছাড়া। সো প্রফিটটা যতদিন পর্যন্ত আমরা ভালো পর্যায়ে না নিয়ে আসবো, আমাদের শেয়ার হোল্ডার থেকে ওই লেভেলে সাপোর্ট পাওয়াটা মুশকিল। আসলে আমরা আরও অনেক ভালো কিছু করতে পারি যদি এই প্রফিটের পার্টটাকে, রিটার্নটা যদি এনশিওর করা হয়। ওনারা যে খুব বড় প্রফিট চাচ্ছে তা না, অ্যাটলিস্ট প্রতি বছর কিছু যদি আমরা ডিভিডেন্ড হিসেবে দিতে পারি, দ্যাট শুড বি গুড এনাফ। আপনি প্রথম টেলিকমিউনিকেশন সেক্টরে, আপনি প্রথম বাংলাদেশের সিইও। তো আগামীতে যারা এই ধরনের টপ পোস্টে আসতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমার মনে হয় সিইও হওয়ার কোনো ফর্মুলা নাই। হ্যাঁ, এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে কিছু জিনিস আছে, ধরেন হার্ড ওয়ার্কিং, অনেস্টি, ইন্টিগ্রিটি, দিজ আর টেকেন ফর গ্রান্টেড। আপনি যে ধরনের কাজই করেন এগুলো আপনার থাকতে হবে। সো এগুলো আমার কাছে বেসিক নেসেসিটি না, এগুলো হচ্ছে ভেরি বেসিক। তারপরে যেটা হচ্ছে যে আপনার স্ট্র্যাটেজিক মাইন্ড থাকতে হবে, এক্সিকিউশন থাকতে হবে। আর এবং স্ট্র্যাটেজিক মাইন্ড বলতে যেটা বুঝি, আমি যেটা মিন করি, আমি যদি বিজনেস চালাই পিছনের দিকে তাকিয়ে, ধরেন আমি একটা কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে 17 বছর কাজ করেছি, ওখানে আমার অনেক সাকসেস ছিল। আমি ওই সাকসেসটাকে আমি যদি এখন রিপিট করার চেষ্টা করি, সেটা কিন্তু আমার জন্য ভালো রেজাল্ট আনবে না, কারণ ওই কনটেক্সটে ওইটা সাকসেসফুল হয়েছিল, কিন্তু কারেন্ট কনসেপ্টটা নাও হতে পারে। সো সবসময় একটা লিডারকে ফিউচার লুকিং হতে হবে, ফরওয়ার্ড লুকিং। আমি পিছনের দিকে না থেকে আমার সামনের দিকে দেখতে হবে যে আমি সামনে অপরচুনিটিটা কোথায় এবং সেই অপরচুনিটি আমি কীভাবে নিতে পারি। আর আপনি যখন সামনে তাকাবেন, সেখানে কিন্তু আপনার রিস্কটাও বেশি, কারণ আপনি আননোন জিনিস দেখছেন। যে আমি কতগুলো এক্সাম্পল দিলাম, সো ওই আননোন জিনিসটা হাত দিতে মানুষ ভয় পায়। সো সেখানে আপনার রিস্ক টেকিং ক্যাপাবিলিটিও থাকতে হবে। সো আমি যদি ইন সামারি বলি, আপনার ফিউচারটা দেখতে হবে, বুঝতে হবে। ওই ফিউচারটাকে আনসার্টেনটির মধ্যে আপনার হাত দিয়ে রিস্ক নিয়ে ওটাকে আবার প্র্যাকটিক্যালি এক্সিকিউট করে ওইটা বেনিফিট নিয়ে আসতে হবে।
এই ধরনের যদি কোয়ালিটি একজন শো করতে পারে অন দ্য টপ অফ দ্যাট বেসিক কোয়ালিটিস, আমার মনে হয় যে কেউ সিও হতে পারে। আর আমি খুব কনফিডেন্টলি বলবো যে আমি হয়তো বা টেলিকম সেক্টরের প্রথম সিও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মধ্যে। বাট আপনি অন্যান্য সেক্টরে দেখেন, আমাদের কিন্তু বাংলাদেশি ছেলেমেয়েরা অনেকে কিন্তু ওই লেভেলে চলে আসছে। আমি আশা করি যে আর ইয়াং জেনারেশন আমি যেটা দেখি, দে আর ফার মোর ট্যালেন্টেড দেন আস। সো ওদের যে ট্যালেন্টটা ওই সঠিক অ্যাটিচিউডের মাধ্যমে, একটা পর্যায়ে কিন্তু অ্যাটিচিউড ইজ মোর ইম্পর্টেন্ট দেন হার্ড ওয়ার্কিং অ্যান্ড অল। সো ওই রাইট অ্যাটিচিউড নিয়ে যদি তারা লিডারশিপ রোলে চলে আসতে পারে, ওনাদের জন্য সিও হওয়াটা আরও অনেক ইজি হয়ে যাবে। এবং আমি দেখবো যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে শুধু বাংলাদেশি সিও, আর কেউ থাকবে না। এটা শুধু আমার বিশ্বাস না, এটা আমার দৃঢ় বিশ্বাস, এটাই হবে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে।